সপ্তাহ জুড়েই উত্তাল আমেরিকা। লস অ্যাঞ্জেলেসের উত্তাপ ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্টেটে, বাড়ছে বিক্ষোভ, হচ্ছে নানা ধরনের ধরপাকড়। আজকের দিনের আরো একটি বড় দুঃসংবাদ, ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোয়িং ড্রিম লাইনার বিধ্বস্ত হয়ে প্রায় 250 মতো প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে অনেকগুলো সংবাদ আজকে আমাদের হাতে রয়েছে, দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আর আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং আমার সাথে আরো যুক্ত হচ্ছেন মোহাম্মদ মালেক। দুজন অতিথি আমার সঙ্গে আছেন। আমরা আজকের দিনের যে সংবাদগুলো রয়েছে, আজকের দিনে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। দুজন অতিথির কাছ থেকে নিশ্চয়ই তাদের পর্যালোচনা শুনবো। দুজন অতিথিকেই স্বাগত জানিয়ে রাখছি। আমরা আলোচনা শুরু করার আগে আজকের দিনের যে বাছাই করা সংবাদ রয়েছে তার একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। 14 জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নো কিংস নামে একটি ব্যাপক বিক্ষোভ কর্মসূচি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 79তম জন্মদিন, জাতীয় পতাকা দিবস এবং সেনাবাহিনীর 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সামরিক প্যারেডের প্রতিবাদেই এই আন্দোলন। 5051 মুভমেন্টের ডাকে দেশের 50টি স্টেটে প্রায় 2000 স্থানে একযোগে এই কর্মসূচি হবে। আয়োজকরা বলছেন তারা রাজতন্ত্রের মতো শাসন ব্যবস্থা, ধনীদের স্বার্থ রক্ষা এবং স্বৈরাচার বিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন রেড এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের পর থেকেই উত্তেজনা বাড়ে। নো কিংস ডে উদযাপন প্রতিরোধে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটো 5000 ন্যাশনাল গার্ড ও 2000 পুলিশ মোতায়েনের ঘোষণা দেন। ওয়াশিংটন ডিসিতে কোনো প্রতিবাদ না থাকলেও ফিলাডেলফিয়ায় হবে মূল ফ্ল্যাগশিপ মার্চ। আয়োজকরা জানান এটি ট্রাম্পের ব্যয়বহুল সামরিক প্যারেডের বিরুদ্ধে জনগণের শক্তির সত্যিকারের প্রদর্শনী হবে। এই নো কিংস ডে অফ ডিফায়েন্স হতে যাচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় একদিনের গণ আন্দোলন। এদিকে বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি বোয়িং ড্রিম লাইনার বিধ্বস্ত হয়ে 242 জন আরোহীর প্রাণহানির ঘটনা বিশ্বব্যাপী বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ফ্লাইটটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। উড্ডয়নের ঠিক পরপরই এটি একটি আবাসিক এলাকায় ধসে পড়ে এবং প্রচন্ড বিস্ফোরণে ধ্বংস হয়। বিমানের টেক অফ চলাকালে ধারণকৃত একটি ভিডিও বিশ্লেষণ করে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনার মূল কারণ হতে পারে বিমানের ডানার পেছনের ফ্ল্যাপগুলো গুটানো অবস্থা। সাধারণত উড্ডয়নকালে এবং অবতরণের সময় ফ্ল্যাপ এবং স্ল্যাট ডানার সামনের যে বাড়তি অংশ সেটি খুলে দেওয়া হয় যাতে কম শক্তিতে এই বিমান আকাশে উঠতে পারে। তবে ভিডিওতে দেখা গেছে ফ্ল্যাপগুলোর ছিল গুটানো এবং ল্যান্ডিং গিয়ারও তখন খোলা ছিল। বিশ্বজুড়ে শত শত সফল ফ্লাইট পরিচালনার পরও এই ড্রিম লাইনার মডেলের এটি প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। ঘটনাটি বোয়িং এর নিরাপত্তা রেকর্ডে কালো দাগ হয়ে রইল এবং বিশ্বব্যাপী যাত্রী বিমানের নিরাপত্তা প্রোটোকল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এলো। বলা হচ্ছে গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা এবং একসাথে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার মতো যে ঘটনা, সত্যি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকেও আমরা আন্তরিকভাবে শোক প্রকাশ করছি। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার লন্ডন সফরে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন বিষয়টি আইনি প্রক্রিয়া হওয়ায় তিনি এতে বাধা দিতে চান না এবং প্রক্রিয়া চলতে দিতে চান। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক, যার উপর ইউনূস পূর্ণ আস্থা প্রকাশ করেন। সিদ্দিক অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার দাবি করেছেন। ইউনূস জানান আদালতই সিদ্ধান্ত দেবে মামলাটি চালানো হবে কিনা এবং যদি সিদ্দিক দোষী প্রমাণিত হয় তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তার প্রত্যর্পণ চাওয়া হতে পারে। তবে সব আলো এখন 13 জুন সকালে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। এই বৈঠকে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। আমরা আলোচনা শুরু করতে চাই প্রথমেই প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনাকে দিয়ে শুরু করি। লস অ্যাঞ্জেলেসে যেই ঘটনার সূত্রপাত শুক্রবারে, সেটি আসলে ছড়িয়ে পড়ছে, এটি কি আসলেই
অভিবাসী সংক্রান্ত যে সংকটগুলো সেই সংকটকে কেন্দ্র করে, নাকি এটা কি রিপাবলিকান ডেমোক্রেটদের পাল্টাপাল্টি এক ধরনের তৎপরতা বিদ্বেষ, নাকি এটি কি ট্রাম্পের ইগোকে হার্ট করা কিংবা তার বিরুদ্ধে যাওয়ার কারণে তার ভেতরের যে এক ধরনের ক্ষোভ কিংবা তার ভেতরে যে তার ইগো হার্ট করার কারণে তার ভেতরের এক ধরনের রাগের প্রকাশ? কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ অপলা, এবং শুভেচ্ছা প্যানেলিস্ট মোহাম্মদ মালিক ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, আপনি যে যে বিষয়গুলো তুলে ধরেছেন আমার মনে হয় সবকিছুই কিন্তু এখানে অন্তর্ভুক্ত, প্রত্যেকটা কারণ যেগুলো আপনি বলেছেন আর কি। তো সবচেয়ে এটা শুরু হয়েছে আমরা জানি যে ব্যাপক হারে আইস রেড করে যে 50,000 বোধহয় বললো যে এলএতে, এবং আরো ধরেন নিউ ইয়র্ক, শিকাগো, বড় বড় শহর সবগুলোতে, ফ্লোরিডাতে, মায়ামিতে। তো এটাকে দিয়ে শুরু হয় এবং মেইনলি যে দেশের মানুষ এটার এগেনস্টে কিন্তু সবাই দাঁড়িয়েছে যে দিস ইজ নট দ্য ওয়ে, যে আইস এইভাবে রেড করবে কোনো ডিউ প্রসেস ছাড়া, কোনো অধিকার ছাড়া। এবং এটা আমার কাছে মনে হলো যেন এটা একেবারে খুব ব্যাপক হারে ঢালাও ভাবে। আমরা দেখুন, আমরা কেউ কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টের পক্ষে নয়। আমরা সবাই চাই যে এখানে দেশে যারা আছে তারা লিগেল ওয়েতে থাকবে, লিগেল ওয়েতে আসবে। কিন্তু আমরা জানি বিগত সরকারের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল গত 4 বছরে, তখন আমরা দেখেছি যে অনেক এই ধরনের ইমিগ্রেন্ট দেশে এসেছেন, এবং সেটাকেই কিন্তু আসলে প্রেসিডেন্ট ট্রাম্প সে তার পার্টি প্ল্যাটফর্মে ছিল হি ওয়াজ গোইং টু কারেক্ট ইট ডাউন। এবং সাদার্ন স্টেট গুলোতে আপনার বর্ডার গুলো কিন্তু অনেকটা এখন কন্ট্রোল করেছেন সে। তো এখন যেহেতু এটা এইভাবে ঢালাও ভাবে হয়েছে, আমরা জানি এদেশটা হচ্ছে একটা, ইট ইজ এ কান্ট্রি বিল্ড বাই দ্য ইমিগ্রেন্ট, ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। এবং আমরা যাদেরকে ইলিগাল অবৈধ বলছি, these people they are contributing so much here. The question is that they are already here in the country. এখন তাদেরকে ধরে আবার যে তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া, I don't know how much is that going to happen, but this is what actually the Republican Party they try to do always. এবং ultimately আমার কাছে মনে হয় না এগুলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করেন আপনার, যে I don't think America is making anything out of it. কিন্তু আপনি দেখুন এদেশে অনেকগুলো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধই হয়ে যাবে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি বা আপনার ধরুন যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার যে ইন্ডাস্ট্রি, এবং অন্যান্য যে আপনার ছোট বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো কিন্তু এইসব লোকদের যাদেরকে ধরে পাঠানো হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আপনি ইফ ইউ ক্যান স্টপ দেম ইন দ্য বর্ডার, স্টপ দেম once they are here, and some of them are here for long time, আমরা যেটা জানি। তো এখন যেটা করেছেন সেটা আমার কাছে মনে হয় এইটার আপনি যে বলেছেন এতে কি কোনো পলিটিক্যাল রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা, ইয়েস, এখানে রাজনৈতিক অভিসন্ধি আছে। কারণ আমরা জানি যে নেক্সট ইলেকশনে যেটা হবে আসলে 2028-এ, সেটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার গভর্নর, হি ইজ এ ভেরি পপুলার ক্যান্ডিডেট, এবং তাকে অনেকটা কিন্তু বেকায়দায় ফেলার জন্য আমি বলবো রিপাবলিকান পার্টি এবং ইগোইস্টিক প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু দেখুন আপনার এলএতে যে সিচুয়েশনটা কিন্তু এমন একটা অবস্থায় যায় নাই যখন ইউ হ্যাভ টু কল ফর ন্যাশনাল গার্ড এন্ড অল দোজ, এবং দ্যাট বিন অ্যাকচুয়ালি কন্টেইনিং ইট ভেরি পিসফুলি, এবং ডেমনস্ট্রেটিভ পিসফুলি ছিল। আমরা জানি যখন দেখা একটু ভায়োলেন্ট হলো তখনই কিন্তু আপনারা দেখেন গভর্নর নিউসাম সাথে কিন্তু তারা কারফিউর ব্যবস্থা করেছেন। গত 2 দিন যাবত কারফিউ চলছে 8টার পরে, কারণ তারা ফাইন্ড আউট করলো যে ম্যাকডোনাল্ড, আই বিলিভ চিফ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইন এলএ, দে রিয়েলাইজ দ্যাট after sunset, the different groups of people come and they vandalize federal government property, state government property, municipality property, city property. So you cannot do that actually. So তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আমি মনে করি কন্টেইন করছিল। হ্যাঁ, এত বড় ইনসিডেন্ট আপনার কিছু তো ঘটবেই, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওভার রিয়াকশন। এবং প্রেসিডেন্ট যেখানে মেরিন ইউএস মেরিন করে সদস্যদের 700 কত বোধহয় পাঠিয়েছেন ওখানে ন্যাশনাল গার্ড মোবিলাইজ করা উইদাউট কনসাল্টিং দ্য গভর্নর। সো দিস ইজ নট দ্য ওয়ে ইন ইউনাইটেড স্টেটস লফুলি থিংস আর গেটিং ডান। সো এখন যে প্রটেস্ট হচ্ছে সেটা তো আপনি ওখানে নেই, সারা দেশে ছড়িয়ে পড়ছে। এবং আপনি যথার্থ বলেছেন 14th জুন দে আর প্ল্যানিং ফর 50501, অর্থাৎ 50 স্টেট 50 প্রটেস্ট এবং 1 মুভমেন্ট, যেটা এখন সপ্তাহে এটা রূপ নিয়েছে। এবং দ্যাট ইজ গোইং টু বি, আই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন, বাট দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি
দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা বলা হয় এখানে, অথচ মানুষের ফ্রি স্পিচের কোনো অধিকার এইভাবে খর্ব করা হবে। এবং তারা বলছে ইট ইজ নট জাস্ট ফর অনলি ওয়ান থিং, যে অভিবাসীর জন্যই না, এখানে আমাদের সিভিল রাইট কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের সার্ভিস গুলাকে কেড়ে নেওয়া হচ্ছে। all those things factored together, this 50501 যে মুভমেন্টটা বলছে যে আপনার দেখা যাচ্ছে যে ডিপোর্ট করছে এবং এবং ডিফাইড আওয়ার কোর্টের কোনো কিছু মানছে না। So all these things I think came together, eventually that's what it is lingering. আমার কাছে মনে হয় যে government, particularly federal government and the state government, definitely in consultation with California, particularly the case of LA and other cities in also California and other cities in other states, I think they should come forward to come up with a, the peaceful resolution of this, the movement. আমার মনে হয় ওভার রিয়েক্ট করার কোনো মানে হয়নি এখানে, এবং আমি মনে করি এটা আসলে প্রেসিডেন্টের পক্ষ থেকে, প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকে it has been actually overreacted. And that's why actually today we see that actually violence begets violence. It is not going to bring any peace, and this is not the way the things actually get resolved in this country. United States আপনার এটা হচ্ছে country of law, এখানে rule of law আছে, but you are defying all those things. I think that is not the way. আপনার যেগুলো আগে কোনোদিন আমরা চিন্তাও করে দেখিও নাই, this is the way actually the things are being addressed. So I don't know actually how far it is going to go, but eventually I think আমার মনে হয় দুই পক্ষ থেকেই সে যদি, if you think about as I said, the federal government and the state government, and also I think both parties actually they come together to contain this situation. Otherwise this is going to be really maybe something is going to be more violent. জি, মোহাম্মদ মালেক, আপনার পর্যালোচনা শুনবো। দেখুন, প্রফেসর মাকবর কিন্তু খুব সুন্দর দুটি পয়েন্ট এনেছেন। আমি মনে করি যে দেখুন, এই যে বিক্ষোভ মানুষ কখন করে, একটা মানুষ যখন সংক্ষুব্ধ হয় এবং নানাভাবে দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষ বিক্ষোভের পথ অনুসরণ করে। তো এই বিক্ষোভটি হওয়ার পিছনে যে মূল কারণটি, এটি কিন্তু শুরু হয়েছে ট্রাম্প হোয়াইট হাউস আসার আগ থেকে, যখন তিনি নির্বাচনী ক্যাম্পেইন করেন, তখন কিন্তু এই যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের বিষয়টি নিয়ে অত্যন্ত সোচ্চার তিনি ছিলেন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি হোয়াইট হাউসে আসার পর থেকে উনি ব্যাপক হারে গণগ্রেপ্তার এবং ঝাঁপিয়ে পড়া, যেটাকে বলা হয়, আজকে লেলিয়ে দেওয়া হলো এই সমস্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটি হলো যে এখানে আইনকে কিন্তু অনুসরণ করা হয়নি সব ক্ষেত্রে। আপনি যখন কাউকে ডিপোর্ট করবেন বা বের করে দিবেন, তার কিছু আইনি প্রক্রিয়া আছে। প্রত্যেকটা মানুষেরই আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। আপনি আইন আশ্রয় নেওয়ার অধিকার দিবেন না, তাকে বের করে দিবেন। এবং শুধু তাই নয়, কোর্টকে অবজ্ঞা করা, ইভেন কি জাজকে অ্যারেস্ট করা, এই সমস্ত নানা কিছু ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গত 5-6 মাসের মধ্যে, নানা রকম ডেভেলপমেন্ট। এই সমস্ত এই যে পুঞ্জীভূত ক্ষোভ, সেগুলি কিন্তু মানে জমা হয়ে মানুষের মধ্যে একটা বারুদের সৃষ্টি করেছে এখন আর কি। আর আরেকটা জিনিস দেখুন, যে আমরাও চাই যে একটা ইমিগ্রেশনের একটা ব্যাপার, একটা সুষ্ঠু সুন্দর সমাধান হোক। এবং সেটি কিভাবে, সেটি কিন্তু দেখুন, ইমিগ্রেশন পলিসি যেটা আমেরিকা অনুসরণ করছে, আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এবং ইমিগ্রেন্টের দেশকে গড়ে উঠেছে। আজ কিছু উন্নয়ন আমেরিকার, তার পিছনে অবদান কিন্তু ইমিগ্রেন্টদেরই। এখন সেই ইমিগ্রেন্টের বিষয়ে কিন্তু কোনো যুগ উপযোগী বা সময় উপযোগী এবং বাস্তব বৈজ্ঞানিক কোনো ইমিগ্রেশন পলিসি আমেরিকাতে নেই বা আপডেট করা হয়নি। তো যে কারণটিতে কিন্তু সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। মাধব ভাই যেমনটি বললেন যে দেখুন, এই ইমিগ্রেন্ট, প্রথমত কথা হলো যে আপনি সীমান্ত বন্ধ করা, এটি একটি জিনিস। সীমান্ত বন্ধ করতেই পারেন, আমি দেশের নিরাপত্তার জন্য কিংবা অন্যান্য কারণে আমি সীমান্ত বন্ধ করে দিতে পারি একটা দেশ। কিন্তু যারা অলরেডি আছে বছরের পর বছর ধরে, আপনার ইয়ার্স টুগেদার, ইভেন ডিকেডস টুগেদার, যারা এই দেশে বসবাস করছে, যাদের ছেলেপেলে দেশে জন্মগ্রহণ করে নাগরিক হয়ে গেছে, এবং যারা এদেশের আপনার যেটা ওয়ার্ক ফোর্স, যেটা কি মেইন স্ট্রিম ওয়ার্ক ফোর্সের অংশ হয়ে গেছে, এখন তাদেরকে আপনি একেবারে হুট করে আপনি তাদের উপরে ক্র্যাকডাউন করবেন, সেটি তো অমানবিক।
তাদেরকে আইনের আশ্রয় দিতে হবে। তারা এখন কোথায় যাবে? হয়তো যে দেশ থেকে তারা এসেছিল সেই দেশের সাথে তাদের এখন কোনো যোগাযোগই নেই, আর তারা কি দেশের জন্য হার্মফুল? সেক্ষেত্রে ইমিগ্রেশন পলিসিকে ঢেলে সাজানো উচিত ছিল যে যে সমস্ত অবৈধ ইমিগ্রেন্ট আছে বা অভিবাসী আছে যারা আনডকুমেন্টেড, তারা যারা দেশের জন্য ক্ষতিকর, একটা স্ক্রুটিনি করা বা স্ক্রিনিং করে দেখার পর দেখা যেত যে এরা দেশের জন্য ক্ষতিকর, তাহলে তাদেরকে বের করে দেওয়া, তাও একটা ডিউ প্রসেস অবলম্বন করে। এবং যারা এই দেশের মেইন স্ট্রিমে যারা ওয়ার্কফোর্স হিসেবে আত্মীকরণ হয়ে গেছে, যারা দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এ দেশের মানুষের সঙ্গে মিশে গেছে, তাদের ব্যাপারে ডকুমেন্টেড করা এই প্রসেসটা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে এটু যে সবাইকে একসঙ্গে বের করে দেওয়া, এই যে বিষয়টি, এটা একটা ক্ষোভের সৃষ্টি করেছে মানুষের মধ্যে। তো যেটি করা উচিত ছিল যে এইভাবে ক্র্যাকডাউন না করে একটা সুষ্ঠু অভিবাসন নীতি, যেটাকে একেবারে সময় উপযোগী করা, আধুনিকীকরণ করা এবং দেশের স্বার্থে তৈরি করা, সেটি করা উচিত ছিল। তা না করে এই প্রসেসটা নেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই কিন্তু দেখুন এলেতে যে বিক্ষোভটা শুরু হলো গত সম্ভবত ফ্রাইডেতে, সেটা কিন্তু কখন একেবারে ধারাবাহিকভাবে বেশ কয়েকটা সেভারেল আপনি রেইড বাই আইস, এবং সেটা এবং ভীতিকর অবস্থা এলেতে সৃষ্টি হলো, যেটির কারণে মানুষ কিন্তু মানে বের হয়ে আসতে শুরু করলো। সেখান থেকে আজকে দেখুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আপনি অস্টিন টেক্সাসে, তারপরে আপনি টেলাস, ডিসি, সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, ডেনভার, সিয়াটল, বস্টন, নিউ ইয়র্ক সিটি, শিকাগো, কোথায় নয়। তো তো এই যে যে ক্ষোভগুলো আসছে, এটা কিন্তু ধীরে ধীরে একদিনের সৃষ্টি হয়নি, এই ধারাবাহিকভাবে গত কয়েক মাসের এই ক্ষোভগুলো ব্যাপকভাবে মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। তো সেটি আরো যেটাকে উস্কে দিল সেটি হলো যে দেখুন, ক্যালিফোর্নিয়া একটা বৃহৎ স্টেট এবং এইখানে কিন্তু বিশেষ করে মেক্সিকান পিপুল আছে, প্রচুর অসংখ্য মেক্সিকান পিপুল ক্যালিফোর্নিয়াতে আছে, এবং তারা ক্যালিফোর্নিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি ক্যালিফোর্নিয়াতে। আপনি যদি যান, মেক্সিকান পিপুল যারা যেভাবে আছে, আর ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমোক্রেটিক গভর্নর। একটা স্টেটে যখন কোনো অবস্থা, এমন কোন অবস্থার সৃষ্টি যখন হয়, যখন সেই স্টেট তার যে লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সেই স্টেটের গভর্নর ফেডারেল হেল্প চাইতে পারে যে যেটা মেরিন কিংবা ন্যাশনাল গার্ড ডিপ্লয় করা হোক, আমার লোকাল এনফোর্সমেন্ট পারছেন। কিন্তু এক্ষেত্রে কি হলো, অতি উৎসাহ নিয়ে ট্রাম্প প্রশাসন কি করলো, সেখানে মেরিন, তারপরে আপনার ন্যাশনাল গার্ড মোতায়েন করলো, গভর্নরকে সম্পূর্ণ অপেক্ষা করে। ইভেন কি বর্ডার জাজ তিনি আকবরী আরো বললেন যে এই গভর্নরকে গ্রেপ্তার করা উচিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বললেন যে নিউসমকে গ্রেপ্তার করতে পারলে ভালোই হতো। তাহলে এরকম একটি বিষয় যখন আসে, তার মানে কি হলো যে এদেশের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রত্যেকটা মানুষকে শান্তিপূর্ণ, যেটা মানে লফুল অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি করার অধিকার দিয়েছে, এবং সেই পিসফুল এবং লফুল যে অ্যাসেম্বলি, সেটা যখন আনলফুল হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, অ্যাটাকিং হয়ে যায়, মারমুখী হয়ে যায় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তখন কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি ওইভাবে তার ফুল স্ট্রাইক নিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট হয়। এক্ষেত্রে তেমন কিছু ঘটেনি, কিন্তু না ঘটেই তারা এই যে কাজগুলো, অ্যাকশনগুলো নিয়েছে, এটি অতি উৎসাহ, এবং ওই অতি উৎসাহের কারণেই কিন্তু আজকে এটি এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এবং যেটি দেখুন যে জুন 14 যে কর্মসূচিটা যেটা করা নো কিংস, যে বিক্ষোভ কর্মসূচিটি, এটা কিন্তু দেখুন তারা মূলত করেছে কি, যে ট্রাম্প প্রশাসন এই যাবৎ যে কাজগুলো করেছে সবই কিন্তু ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী এবং করাপ্ট লিডারশিপের যে কাজগুলো, সেইগুলোই কাজ। এবং তার প্রতিবাদে এটা কিন্তু তারা এই কথা বলেনি, যারা আয়োজক তারা বলেনি যে এখানে তারা এই অবৈধ ইমিগ্রেন্টদের ডিপোর্টেশনের ব্যাপারে প্রতিবাদ করার জন্য করেছে। তারা বলেছে যে এই অথরিটেরিয়ান যে পলিটিক্স এবং করাপ্ট লিডারশিপ আছে, সেটার এগেনস্টে তাদের প্রতিবাদ। এবং প্রতিবাদটা কোন দিনে নির্ধারণ করা হয়েছে দেখুন, সেটা করা হয়েছে ওই দিন ফ্ল্যাগ ডে, ওই দিন আর্মির বার্থডে, এবং ওই দিন দেখেন আরো আগ বাড়িয়ে
প্রেসিডেন্টের 79th বার্থডে উপলক্ষে 3টি ইভেন্টকে এক করে বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। তো এই যে প্যারেড আয়োজন করা, তারই প্রতিবাদ হিসাবে যে এটি কর্তৃত্ববাদী শাসনের একটি মানে এত 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 জনগণের টাকা খরচ করে এই সমস্ত বড় বড় ইভেন্ট করতে পারছে, এবং এটি এবং এইভাবে ইমিগ্রেন্টদের উপরে যে নির্যাতন হচ্ছে, এটি প্রতিবাদে এই ইভেন্টের দিনেই তারা এই প্রোগ্রামটা স্থির করেছে। তো আমি মনে করি যে এই যে কনফ্রন্টেশন, এটি আসলে দেশের জন্য ভালো না। তো এটি ট্রাম্প বিশেষ করে বুঝতে হবে। আর সমগ্র মানে দেশের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে কিন্তু আলটিমেটলি যেমন শাসক শ্রেণীরও কোনো লাভ হয় না, দেশেরও প্রচন্ড ক্ষতি হয়। তো জানি না সামনে কি ঘটবে, তবে এই বিষয়ে যে যারা এই বিক্ষোভ করছে তারা যে আসলে মানে ব্যাপকভাবে প্ল্যান হইতে কাজগুলো করছে এটি বোঝা যাচ্ছে, এবং এটি আসলে প্রয়োজনও ছিল, না হলে যে প্রশাসন যে আগ্রাসন সেটি হয়তো বন্ধ করা যেত না। জি, দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম এবং এই মুহূর্তে আমাদের হাতে একটি ব্রেকিং নিউজ এসেছে। আজকে হোয়াইট হাউসে কিন্তু ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল ইরানে হামলা করতে পারে, এবং এরই মধ্যে কিন্তু আসলে এই হামলা শুরু হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে, এবং সেই সাথে ইসরায়েলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরান যদি পাল্টা হামলা করে সেই বিষয়টিকে মাথায় রেখে সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলছে যে তেহরানে বারবার বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু হামলার পরিস্থিতিটা আসলে কি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কি এখনো আসলে সবকিছুর সবশেষ তথ্য আসেনি। কিন্তু আমি আসলে দুজন অতিথির কাছ থেকে একটু করে পর্যালোচনা শুনবো। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ইরানের সাথে আমেরিকার যখন পরমাণু ইস্যুতে আলোচনা চলছে, ঠিক এই মুহূর্তে সেই হামলাটা শুরু হয়ে গেল। পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু আসলে অস্থির হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। আপনার মন্তব্য শুনি। তার আগে আমি আর একটু বলতে চাই, আসলে নো কিংস প্রটেস্ট যেটা বা 50501 যেটা বলা হচ্ছে 50 স্টেট 50 প্রটেস্ট এবং 1 মুভমেন্ট, এবং এটা কোন দিনে, যেটা মালিক ভাই বললেন বা আপনি যেটা বললেন যে 250th anniversary of Army Flag Day, and it also coincided with প্রেসিডেন্ট ট্রাম্পস দ্য বার্থডে, এবং সে গতবার এটা বোধহয় গত ফার্স্ট টাইমও কথা হচ্ছিল যে বাস্তিল ডে প্যারেডের মতো রিপাবলিকান ডে ইন্ডিয়াতে যেটা করে রিপাবলিক ডে। সো this is what he has been actually planning to do it. Even he wanted to do it last term also. আপনি দেখুন এই দিনেই কিন্তু আবার এই মুভমেন্টটা, এটা আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মুভমেন্ট মনে হচ্ছে আর কি। দেশে দেখুন একটা জিনিস কিন্তু সবাই আমরা একসাথে কিন্তু সবসময় বাইপার্টিজান, সেটা হচ্ছে আর্মি ডিফেন্স, রাইট? আর্মি নিয়ে কিন্তু দেশের মানুষের কিন্তু বিরাট একটা কিন্তু রেসপেক্ট আছে। সেই আর্মিকে আস্তে আস্তে যেভাবে এখন যাচ্ছে, নো কিংস প্রটেস্ট বলছে না, যে কিংশিপের মতো। নো কিংস কেন বলা হচ্ছে আপনার? সো দিস ইজ ট্রাবলসাম। এটা আসলে যুক্তরাষ্ট্রে কিন্তু এগুলো মানায় না। আমার কাছে যে আপনারা যাদেরকে আনডকুমেন্টেড বলতেছেন, আসলে দেখুন আপনি যদি টাকা পয়সা সবকিছু হিসাব নিকাশ মানে দেশে কিন্তু সবকিছুর পিছনে কিন্তু অর্থনীতি, আর্থিক ব্যাপারটা কিন্তু সবসময় বেশি দেখে। এই যে ফেরত পাঠানো, তারা এখানে ডিকেটস আফটার ডিকেট ছিল, ছেলে মেয়ে ছিল। এ দেশটাকে বলা হয় মানবতার দেশ, হিউম্যান রাইটস এর দেশ। ফ্যামিলির পার্সপেক্টিভ থেকে মানবতা কোথায় গেল? এবং এরা আসছে কিন্তু, এরা অলরেডি কিন্তু এদেশে কিন্তু এসে কিন্তু আপনার বিভিন্ন ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে। আমাদের যেটা করা উচিত, যেটা আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, আসার পরে কিন্তু এখন সাউদার্ন বর্ডার কিন্তু অনেকটা আপনার বেস্ট প্রোটেক্টেড আর কি, যে এখন ওই রকম আসতে পারছে না। আগে যেভাবে ডালাও ভাবে আসছে, শুধু যে বাইডেনের সময় আসছে তা না, এটা অনেক দিন যাবত ওবামার সময় আসছে, রিপাবলিকান যখন ছিল তখনও আসছে। আমার কাছে মনে হচ্ছে যে ওইটাই করা উচিত। আর এখন এখানে যারা আসছে তারা দিস ওয়ে দ্যাট ওয়ে এরা কিন্তু এখানে ইন্টিগ্রেটেড হয়েছে, আদার দেন ক্রিমিনাল, যেটা মালিক ভাই বললেন। এবং যদি কাউকে পাঠাইতে হয় ডিও প্রসেসে পাঠাও, তাহলে ইউনাইটেড স্টেটস এর যে সারা পৃথিবীতে একটা মানবতার দেশ বলা হয়, মানবাধিকারের দেশ বলা হয়, that you can stand with that, but this is not the way. আচ্ছা, ইসরায়েলের ব্যাপারে যেটা এখন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধের মিডল ইস্টের যে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা, যেটা এটা আমি কিন্তু খুব একটা সারপ্রাইজ না। এবং দেখুন প্রেসিডেন্ট যেভাবে বলছে সেটা আমার কাছে মনে হচ্ছে একটা যুদ্ধের দামামার মতো। এবং হ্যাকসেট যে ডিফেন্স সেক্রেটারি যেভাবে বলছেন, মানে মনে হচ্ছে যেন যে এখানে দে নো, অফকোর্স the United States, the military intelligence or the intelligence is very robust. We all know that.
কিন্তু যেভাবে দামামাটা বাজানো হচ্ছে, যে ওখান থেকে নন এসেন্সিয়াল পিপল থেকে নিয়ে আসা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে 55,000 গাজাতে সিভিলিয়ানকে মেরে ফেললো, সেটাও ছাড়া ওয়ান কমিউনিটি একদম স্পেকটেটরের মতো দেখলো, পর্যবেক্ষকের মতো দেখলো, একটু দু একটা বলে কান্ট্রি, কিন্তু সবচেয়ে বড় কথা সবগুলো কান্ট্রি কয়েকটা ছাড়া রিসেন্টলি যেটা করছে অস্ত্র পাঠাচ্ছে। ইউনাইটেড স্টেটস আপনারা জানেন যে অস্ত্র পাঠাচ্ছে। ইসরায়েলকে আপনি কন্টেইন কিভাবে করবেন? ইসরায়েলকে তো কন্টেইন, এবং বলছে যে যা করবে এইসব না বলে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সেই তো বলছে যুদ্ধ বন্ধ করবে। এখন আপনি গাজারটাও বন্ধ করতে পারছেন না, রাশিয়ারটাও কিছু করতে পারছেন না, আরেকটা ফ্রন্টে কিন্তু আপনি একটা যুদ্ধের একটা দাবা বাজাচ্ছেন কেন? আপনি তো ইসরায়েল, যেটা আমরা বলি ছাগল, কিন্তু আপনার ইয়া করে খুঁটির জোরে ছাগল নাচে, তাই না? তো এখন তো সেটা তো তার অস্ত্র সবকিছু ভান্ডার, টাকা পয়সা, ইন্টেলিজেন্স সব এখান থেকে যাচ্ছে। ওয়াই ইউ আর নট কন্টেইনিং দ্যাট? ইরান এখন যেটা যুদ্ধ শুরু হয়ে গেলে যেটা ওখানে হবে, ব্যাপক ক্ষতি হবে সারা বিশ্বের, কিন্তু আপনার যে আমরা সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটি গুলো কিছুই থাকবে না এভরিওয়্যার। ইটস নট গোইং টু, ইরান ইজ নট গোইং টু বি সামথিং লাইক যেটা সিরিয়াতে করেছে, ইয়েমেনে করেছেন, বা অন্যান্য যে লিবিয়াতে করেছেন। ইটস নট গোইং টু বি লাইক দ্যাট। ইরান হ্যাজ দ্য ক্যাপাবিলিটিস। এখন ওরা বলছে যে 60% তারা ইউরেনিয়াম এনরিচমেন্টে চলে গেছে, যেটা দিয়ে 9টা বোম করার মতো ইয়া হয়ে গেছেন। সো instead of doing all those things, why don't we halt Israel? ডিপ্লোমেসি তো টোটালি এখন কিন্তু দেখুন 2018 সালে কিন্তু ইউনাইটেড স্টেট ট্রাম্পে কিন্তু ডিপ্লোমেসি থেকে সরে আসছেন, এবং এর ভিতরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন বলছে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে যে এরই মধ্যে কিন্তু আপনার এনরিচমেন্ট করতে সক্ষম হয়েছে, 60% পিউরিটির কথা বলা হচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয়, উই আর নট টকিং ফর দ্য প্রিভেনশন। আমরা সবাই মিলে যে কন্ট্রিবিউট করছি কিভাবে এটাকে আরো বেশি, অর্থাৎ মানে ইনসারেকশন ওভার রিয়াকশন করে, এটাকে সেন্সিটাইজ করে, এটা অর্থাৎ যুদ্ধের মধ্যে ঠেলে দাও। আর এদিকে রাশিয়া যেগুলো বলে ইরানের পক্ষ হয়ে এই করবে সেই করবে, আমার মনে হয় না এট দ্য এন্ড অফ দ্য ডে ইরান ইজ গোইং টু ফাইট, জি জি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আমি আবারও আসবো আপনার কাছে, কিন্তু একটু বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গে থাকবেন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমি আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং মোহাম্মদ মালেক, দুজন রাজনৈতিক বিশ্লেষক আমার সাথে রয়েছেন। আমি মোহাম্মদ মালেক, এবার আপনার কাছ থেকেও একটু শুনবো। একটু আগেই যে ব্রেকিং নিউজের কথা বলছিলাম, ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট হাউস থেকে আভাস দিয়েছেন যে হামলা হতে পারে, খুব সহজেই হতে পারে, এবং সেই সাথে তিনি এটিও বলেছেন যে আমেরিকান অনেক নাগরিক সেখানে আছে, তাদেরকে সরিয়ে নেওয়া উচিত, কারণ আমি চাই না তারা কোনো ঝুঁকির মধ্যে পড়ুক। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তিনি হয়তোবা বিষয়টি আগে থেকেই জানেন, যদিও এর কিছুক্ষণ পরেই তিনি আবার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে তিনি হামলা চান না, তিনি নিরাপত্তা চান এবং তিনি কূটনৈতিক সমাধান চান। কিন্তু এর আগে তিনি যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এই সপ্তাহেই তিনি যখন বৈঠক করলেন, সেই বৈঠকের বিষয়ে কিন্তু এক ধরনের অস্পষ্টতা আছে। সেই বৈঠক নিয়ে কিন্তু আসলে হোয়াইট হাউস স্পষ্ট করেনি যে আসলেই কি হামলার বিষয়টাতে আমেরিকার সায় কতটুকু ছিল কিংবা ছিল না, কিংবা এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যথার্থ বলেছেন। আমিও যখন আজকের এই নিউজগুলো দেখছিলাম, সেখানে ট্রাম্পের ওই কথাটি যে খুব সহজেই তিনি বলছে এটা ইমিনেন্ট নয়, অত্যাসন্ন নয়, বাট সহজে এটি ঘটতে পারে। তার পরবর্তীতে কি দেখলাম যে যারা ইউএস সিটিজেন্স আছে ইরাক, স্পেশালি যারা কূটনৈতিক পরিবার যারা আছেন কিংবা যারা নন ইমার্জেন্সি ইউএস পার্সোনাল যারা, তাদের সবাইকে ব্যাকেট করতে বলেছে, শুধু ইরাক নয়, মিডল ইস্ট থেকেই। তখন কিন্তু বোঝা গেছে যে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তো আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো দেখবো যে মানে আপনাদের অনুষ্ঠান চলাকালীন সময় হয়তো আমরা খবরটি পাবো, ঠিক তাই হলো আর কি। আসলে দেখুন, বিষয়টি আমরা কয়েকদিন ধরে দেখছি যে 6 দফা বাই দিস টাইম আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে ইরানের সাথে। তো এই বৈঠকগুলো কিন্তু সবই অ্যাকচুয়ালি সাজানো। আমার কাছে তখন থেকেই মনে হয়েছে এগুলো আসলে ইরানকে, অর্থাৎ সিরিয়ার পতনের পর, আসাদের পতনের পর থেকেই এটা একটা ধারণা করা যাচ্ছিল যে পরবর্তীতে ইসরায়েল ইরানের উপর একটা আক্রমণে যাবে, তখন থেকে স্পষ্ট হচ্ছিল। তো এখন এই আলোচনাগুলো এগুলো একটা নাটকের মতোই হয়েছে, যে 6 দফা বৈঠক হলো ওমানে, এগুলো সবই নাটক। আসলে এটি প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু কিন্তু বারবার বলছে
যে তারা আক্রমণ করবে, সে কিন্তু কখনো রাগঢাক করেনি। আমেরিকা শুধু বলছেন আলোচনা হচ্ছে, দেখি যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে আক্রমণ হবে না, এরকম কথা। কিন্তু আসলে আক্রমণ ছিল। বিষয়টা আসলে এরকম যে আপনি এই সর্বশেষ আসাদের পতনের পর থেকে মিডল ইস্টে একছত্রভাবে আপনার ইসরায়েলের একটা আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস আমরা দেখতে পেয়েছি। তো সেটি করতে গেলে তাহলে ইরানকে কন্টেন্ট করতে হবে। ইরানকে যদি এইভাবে আনকন্টেন্ট রেখে ইসরায়েলের আধিপত্য সম্পন্ন হবে না মিডল ইস্টে। আমেরিকা চাচ্ছে যে মিডল ইস্টে ইসরায়েলের আধিপত্য থাকুক, পুরো মিডল ইস্ট তার মানে ইসরায়েলের মাধ্যমে তার দখলে থাকবে। অ্যাকচুয়ালি ইসরায়েল তো আর কেউ নয়, তার এক্সটেন্ডেড পার্ট অফ আমেরিকা। তো আমেরিকা সেখানে সবসময়, যেমন ইরানের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা প্রক্সি ওয়ার করে এই হুতির মাধ্যমে কিংবা এদের মাধ্যমে, তো ঠিক আমেরিকাও তো ওয়ান কাইন্ড অফ প্রক্সি যুদ্ধ আছে মিডল ইস্টে থ্রু ইসরায়েল, এবং ইসরায়েলের মাধ্যমেই তার সমস্ত কিছু প্রয়োগ করা হয়। এখন দেখুন যে মানে বিষয়গুলো কতটা মানে হাস্যকর। আপনি দেখুন যে ইরান কেন মানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে, এবং তার জন্য যত রকম নিয়ম কানুন, যত রকম আপনার আপত্তি সব, যেমন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আছে, তারা কিন্তু যে সমস্ত এই আপনার ইউরেনিয়াম প্রোগ্রামগুলো থাকে সেগুলো ভিজিট করে বা ইন্সপেক্ট করে, যে সেগুলো এমন লেভেল, অর্থাৎ 90% এনরিস্ক লেভেল যখন যায় ইউরেনিয়াম, তখন সেটা দিয়ে একটা পারমাণবিক উইপন তৈরি করা যায়। তো সেই লেভেল পর্যন্ত যেন না যায়। তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কিন্তু তাদের সর্বশেষ যে ইন্সপেকশন আছে সেখানে বলেছে ইরান অলরেডি 408.6 কিলোগ্রাম অর্থাৎ 60% পিউরিটি অর্জন করে ফেলেছে। তার মানে 90% পিউরিটি বা ইনভেস্টমেন্ট লেভেল যদি যায় তাহলে আপনার এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারবে। কাজে দেখতেছে ইরান তো একদম নিউক্লিয়ার ওয়েপনের দোরগোড়ায় পৌঁছে গেছে, অতএব তাকে এখন বাধা দিতে হবে। অথচ দেখেন কন্ট্রারি অন্যদিকে ইসরায়েলও কিন্তু আপনার আনডিক্লেয়ার নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম আছে ইসরায়েলের, কিন্তু সেটা কিন্তু ইন্সপেক্ট হয় না, সেটা কিন্তু আইএইএ তারা কিন্তু সেখানে যায় না। অর্থাৎ একই কাজ ইসরায়েলও করছে, তার কোনো ইন্সপেকশন নাই এবং সেটা আনডিক্লেয়ার। তো ইরান ডিক্লেয়ার করে করছে, তারপরেও এটি তাদের জন্য মানে হুমকি হিসাবে তারা নিচ্ছে। অর্থাৎ মোট কথা হলো যে ওই যে যেটা আমি প্রথমেই বললাম, পুরো মিডল ইস্ট ইসরায়েলের মাধ্যমে আমেরিকা তার নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। আর এখানে আরেকটি বিষয়টা হলো যে ইরান যে নিউক্লিয়ার যে ফুয়েলটা সেটা নাকি পারচেস করে রাশিয়ার কাছ থেকে। তাহলে এই ইরান যদি কখনো নিউক্লিয়ার ওয়েপনের মালিক হয়ে যায় তাহলে আলটিমেটলি সেটা রাশিয়ার হয়েই কাজ করবে। তো সেই রাশিয়াকে, যেমন আসাদ রাশিয়ার অনুগত ছিলেন, আসাদ চলে গেছে, এবার ইরানকেও যদি ধরে ফেলতে পারে তাহলে ওই মিডল ইস্টে রাশিয়ার আর কর্তৃত্ব থাকবে না। তো এরকম একটার সাথে একটা ইন্টার রিলেটেড। কিন্তু আমাদের কথা হলো, আমাদের কনসার্নটা কোন জায়গায়, বিশ্ব আসলে আর যুদ্ধ নিতে পারছে না। ওয়ার্ল্ড ক্যান নট এফোর্ড ওয়ার এনিমোর। আমরা গাজাতে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, তার পরবর্তীতে আমরা এই রাশিয়া কিন্তু আছে, এবং সেটি আরো নতুন করে নতুন উদ্যমে, যেটি আমাদের প্রেসিডেন্ট খুব সগর্বে ঘোষণা করেছিলেন 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দিবেন। বন্ধ তো হয়নি, রাশিয়া এখন বলেছে তারা মাত্র শুরু করবে। তো এরকম একটা অবস্থায় যখন ইরান তো আর একেবারে ওই হামাস নয় যে চাইলে ইরানকে যখন তখন একেবারে শুয়ে ফেলতে পারবে, তা একটা প্রতিরোধ হবে, এবং সেই প্রতিরোধটা যখন হবে আরেকটা যুদ্ধের ফ্রন্ট আসবে এবং সারা বিশ্বকে তার মূল্য দিতে হবে, সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জি, আমি প্রফেসর গোলাম মাদবর আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনবো, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, একটু সংক্ষেপে শুনবো। কিছুক্ষণ আগে আমেরিকার একটি গোয়েন্দা প্রতিবেদন বলছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আসলে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এক ধরনের সমাধানের কথা বলছেন তিনি, তখন আসলে ইসরায়েলের এই ধরনের হামলা আসলে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের একদম স্পষ্ট বিরুদ্ধে যায় কিনা, কিংবা
যে অশান্তি কিংবা যে অস্থিরতার ঝুঁকির কথা আমরা বলছি সেটি তো আছেই, কিন্তু এটি আসলে ট্রাম্পের কথার কিংবা তার পদক্ষেপের একদম স্পষ্ট বিরোধিতা করছে কিনা, কিংবা পারমাণবিক স্থাপনায় হামলার মতো একটা ঘটনা, এটা তো আসলে অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিনা। এটা আসলে আমি প্রথম থেকেই বলে আসছি যে মিডল ইস্টের ব্যাপারে, বিশেষ করে প্যালেস্টাইন ইসরায়েলের ইস্যুতে যুক্তরাষ্ট্র আসলে কিন্তু এখানে আপনার তাদের যে অনেস্টির ব্যাপারে আমি একটু কনসার্ন। এই ব্যাপারে আমি সবসময় বলে আসছি যে এখানে অনেস্ট ওয়েতে করা হচ্ছে না, অর্থাৎ আমরা দেখি একটা বলে আরেকটা হয়, এবং ইসরায়েলকে কিন্তু সব ধরনের সবকিছুই কিন্তু দেওয়া হচ্ছে এইখান থেকে। সুতরাং ইসরায়েল ইজ বাউন্ড টু লিসেন টু ইউনাইটেড স্টেটস, এবং এটা একটা ট্রোজান হর্সের মতো হয়ে গেছে, নবডি ক্যান স্টপ ইট। এবং তারা এটা কেন ইরানকে চিন্তা করছে, সিরিয়াতে তারা সাকসেসফুল, ইয়েমেনকে করছে, এভরিহোয়ার দে আর ফাইটিং, ওয়েস্ট ব্যাংক থেকে আরম্ভ করে। তখন যে মালিক ভাই যেটা বললেন, তারা মনে করছে এখন ইরান যদি চলে যায়, সবকিছুই তো চলে গেছে, এখন একটার পর একটা কিন্তু আপনার দুরিচ্ছাদ করে ফেলছে, তাহলে they would be able to actually control the whole Middle East, এবং যুক্তরাষ্ট্র এটা চায় আর কি। কিন্তু আপনার হোয়াট কস্ট, আপনি ইসরায়েলের ব্যাপারে সবকিছু, আপনি ওই কয়েকদিন আগে আপনি সিকিউরিটি কাউন্সিলে দেখেন 14টা মেম্বার আউট অফ 15 সবাই কিন্তু একদিকে, যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের দিকে। এবং এত যে 55,000 মানুষ মানে বলছে, মানবতার কথা বলছে, আমি আর যুদ্ধ চাই না, আর ইরানকে নিউক্লিয়ার উইপন বানানোর সুযোগ দেওয়া হবে না, বানানোর সুযোগ দেওয়া হবে না। আরেকজন কিন্তু নিউক্লিয়ার উইপন ছাড়াই কিন্তু 55,000 লোককে একটা পর একটা মেরে ফেলছে, এটা কিন্তু কেউ বলছে না। দ্য হোল ওয়ার্ল্ড ইজ সো ব্লাইন্ড। এই যে আপনি রাশিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, এগুলো সবগুলো আমার কাছে মনে হয় অল ট্রাইং টু মেক প্রফিট আউট অফ দিস, জাস্ট বিজনেস। ইরান রাশিয়ার থেকে তেল কিনে, তবে দেখবেন ইরান সবসময় বড় কথা বলে উই আর উইথ, রাশিয়া সবসময় বড় কথা বলে যে আমরা উই আর ইউ। আমার মনে হয় at the end of the day they are not going to be stand by the Iran. So Iran will have to fight it by themselves. I think that's what is going to happen. এবং আলটিমেটলি এটা শুধু মিডল ইস্টে না, এটা কিন্তু স্প্রেড হয়ে যাবে। আমরা যে প্রজেকশনে দেখি, যে প্রবাবিলিটি যেটা দেখা যাচ্ছে, দিস ইজ গোইং টু বি রিয়েলি হোল ডিসমাল পিকচার ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো যুক্তরাষ্ট্র আমার কাছে এখানে বোধহয় সততা একটু অভাব আছে আর কি। একদিকে বলে একটা, আবার বলছে যে আমি ইমানুয়েল বলছি না, আবার এটা হতে পারে। হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দিস ফ্রম দ্য হাইয়েস্ট পজিশন? আমার তো মনে হয় যুক্তরাষ্ট্র এটা একমাত্র কন্টেইন করতে পারে। আই ডোন্ট থিংক এনিওয়ান এলস ক্যান স্টপ ইট। এবং ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্রের কথা না শুনে সেটা আমি আই ক্যান নট অ্যাকচুয়ালি কনফিগার ইট। সো দেয়ার ইজ এ হিডেন প্ল্যান, and that hidden plan is the one that we are all concerned. যার ফলে আমরা দুই ধরনের কথা শুনি। এবং ইসরায়েলের ব্যাপারে যেটা মালিক ভাই বললেন যে আনডিক্লেয়ার্ড, তাদের সেটার ব্যাপারে কিন্তু কেউ কিছু কথা বলতে পারে না। এবং এটা শুধু যুক্তরাষ্ট্র কেন, আপনার ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, everyone is rallying behind Israel, no matter whatever they do. So the whole West is with them. Israel, আমেরিকা হয়তো সরাসরি করে, একগুলো ইনডাইরেক্টলি করে। So there is no honesty, এবং সেই সিনসিয়ারিটি যদি না থাকে, this is what the double face, double standard. এবং ইসরায়েলের জন্য আপনার কোনো কিছু, you cannot actually impose anything on them because the United States actually veto at the United Nations কিন্তু টোটালি অকার্যকরী করে ফেলছে। জি, আমাদের হাতে আসলে আজকে অনেকগুলো সংবাদ ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আসলে সেসবের আলোচনায় যেতে পারলাম না। আমি আসলে খুবই দুঃখিত। দুজন অতিথিকে আসলে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।